মার্কেটে আসছি আজকে অনেক দিন পরে। তবে মার্কেটে আসার কারণ হচ্ছে সামনে যে শীত, মা গো মা। আমি ও মা বাবার এসেছি সবার জন্য মার্কেট করতে। আমাদের বাইকটা রেখে মার্কেটে ঢুকতে যাব এমন সময় খেয়াল করলাম যে আজকে অনেক যানজট লাগছে মার্কেটে। যাই হোক, আমরাও আমাদের কেনাকাটা শুরু করলাম। আমাদের কেনাকাটা শেষ করে টাকা দিয়ে যেই পেছনের দিকে ঘুরবো, তখনই একটা বোরকা পরা মেয়ে আমার দিকে কিছু শপিং ব্যাগ দিয়ে বলছে। কি ব্যাপার? আমাকে ওইখানে রেখে কোথায় হারিয়ে গেছিলে? হুম। আমি তো পুরাই হা হয়ে গেলাম। আর আপনারা ভাবছেন আমার আব্বু কি বলবে, তাহলে শুনুন। আজকে আগে বাড়ি চল, তারপর তোর একদিন কি আমার একদিন। আমাকে হা হয়ে থাকতে দেখে মেয়েটা বলল। কি হলো, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে না? আমি তো একা একা বাসায় যেতে পারবো না এতগুলো ব্যাগ নিয়ে। এবার আমি কথা বললাম। এই মেয়ে, আপনার সমস্যা কি? চেনা নাই জানা নেই, আপনি এসে এসব কি বলছেন তখন থেকে? কি? আমি এমন করছি? তাই না? তাহলে ওইখানে আমাকে একা একা রেখে চলে এসেছো কেন? হুম। আবার এখন বলছো আমাকে চেনো না? কি পাগল হয়ে গেলে নাকি? অন্য কোনো মেয়ে দেখে আমাকে চিনতে পারছো না? আমি প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগ না প্রকাশ করে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি মনে হয় কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। দেখুন, আমি আপনাকে চিনি না। আর আমি এখানে আমার আব্বুর সাথে এসেছি। এতক্ষণ আমার আব্বু চুপ করেছিল, কিন্তু এবার কথা বলল। দেখো মা, তোমার সত্যিই কোথাও ভুল হচ্ছে। কারণ ও তো এখানে থেকে কোথাও যায়নি। আর ও তো কোনো মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, কোথাও বলে না। ও হলো একটা ভিতুর ডিম। এবার আমার প্রেস্টিজের 12টা বাজলো। ওহ সরি আঙ্কেল, আমার মনে হয় সত্যি তাহলে কোথাও ভুল হচ্ছে। এবার তাহলে বুঝতে পেরেছেন। হুম, সরি। তারপর মেয়েটি চলে গেল। আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। আমরা আমাদের বাইকটা নিয়ে বাসায় চলে আসলাম। আমি যত বাড়ির দিকে আসছি তত বেশি ভয় হচ্ছে যে আজ কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা বাড়িতে চলে আসছি, যাক, বাবা আব্বু এখনো কিছু বলেনি। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখি আব্বু আর আম্মু বসে আছে। তারা কি যেন বলা বলি করছে। আমি গিয়ে পাশে বসতেই আম্মু হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলো। কি রে বাবা, ওই মেয়েটা কে ছিল? আমি একটু ভ্যাবা চাকা খেয়ে গেলাম। রাস্তে করে বললাম, কোন মেয়েটা আম্মু? গাদা, মার্কেটে গিয়ে যে তোকে বয়ফ্রেন্ড বানাতে চাইছিল ওইটাকে চিনিস না? আশ্চর্য, আমি চিনবো কিভাবে? আমি কি আগে কখনো দেখেছি নাকি যে চিনবো? আরে রাগ হবার কি আছে, রাগ করিস না। আর এখনো কোনো পছন্দ থাকলে বল। আসলে আমার রাগ একটু বেশি, তাই বললো যে রাগ করিস না। আর ভাবছেন যে আমার পছন্দের কথা বলছে কেন? আসলে সবাই আমার জন্য মেয়ে দেখে রেখেছে, তাই আর কি। আরে না, আমার কোনো পছন্দ নেই। এই বলে আমি ওখান থেকে রুমে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমোতে যাব, তখন মার্কেটের ওই মেয়েটার কথা মনে হচ্ছিল। এখন ওইসব ভাবাভাবি শেষ। আগে আপনাদের আমার পরিচয়টা দিই। আমি মেহেদী হাসান পারভেজ, বাবা মায়ের 3 নাম্বার এবং শেষ পিতৃ ছেলে। আমার বড় ভাই আছে। বাবা কিছুই করে না, ভাইয়া করে। আর আমার হবু ওয়াইফের নাম সুলতানা। আব্বুর বন্ধুর মেয়ে। আমি চেয়েছিলাম একটা প্রেম করব, তারপর বিয়ে করব। কিন্তু আব্বু আম্মুর কথায় রাজি হয়ে যায় বিয়েটা করতে। আমি পড়াশোনা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করি। আর আমি কিন্তু এখন আমার স্ত্রীকে দেখি নাই, মানে হবু বউ। যাই হোক, পরিচয় দিতে দিতে ঘুমিয়ে গেছি। এভাবে কয়দিন চলে গেল। আজ আব্বু বলছে একটু শ্বশুরবাড়ি যেতে হবে। সরি, হবু শ্বশুরবাড়ি। ভেবেছিলাম আজকে অন্তত নিজের জিনিসটার সাথে একটু দেখা করতে পারবো। কিন্তু কথা আছে না, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আজকেও দেখা হলো না। যাই হোক, ওইখান থেকে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টির আশায় একদম ভিজে গেলাম। বাসায় এসে রাত থেকে প্রচণ্ড জ্বর আসলো। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি। আজ আমি আর আব্বু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে কিছু পরীক্ষা করাতে বলল। আজকে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ওয়েট করছিলাম। এমন সময় কোথা থেকে যেন সেই মেয়েটা এসে আমাকে বলছে যে এত টেনশন করতে হবে না, বাচ্চার বেশি সমস্যা হয়নি, শুধু একটু জ্বর আসছিল। আমি যথারীতি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে দেখলাম আব্বু মুচকি মুচকি হাসছে। আমি ভাবছিলাম আব্বু প্রচণ্ড রিয়াক্ট করবে। মানে, আপনি কাকে কি বলছেন এসব? মানেটা কি? হ্যাঁ, কি বলছো এসব? আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে এবার। খেয়াল করলাম আব্বু আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলল। মা, তোমার কোথাও ভুল হচ্ছে। না আঙ্কেল। আচ্ছা, আমরা এই বিষয়ে পরে কথা বলি। তুমি বাইরে ওয়েট করো, আমি আসছি। ওকে আঙ্কেল। মেয়েটা বাইরের দিকে চলে আসলো। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কারণ আব্বু আমার রাগ হওয়া দেখে আমার হাত ধরে রেখেছিল যেন আমি কথা না বলি। তারপর আমরা এখানকার কাজ করলাম।
টেস্টের রেজাল্ট একদিন পরে দিবে তাই চলে আসলাম। বাইরে এসে দেখি মেয়েটা আর নাই, চলে গেছে। আমি মনে মনে বললাম ভালোই হয়েছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। পরের দিন গিয়ে আমি রেজাল্ট নিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল সব ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না, কিন্তু যে ফোন দিচ্ছে সে তো অবিরাম ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই ও পাশ থেকে মেলি কণ্ঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিন্তু আপনি কে? কেমন আছেন জিজ্ঞেস করার আগেই বলছেন আমি কে? কারণ আমি আপনাকে চিনি না। আর আপনি কে সেটাও জানি না। আগে আপনার পরিচয় দিন। আমি আপনার কাছের একজন। আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি, আর আপনিও আমাকে চেনেন। আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটাকে। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আর আপনাকে আমি চিনি না। আপনি ভুল নাম্বারে কল করেছেন। না, আমি সঠিক নাম্বারই কল করেছি, কারণ আপনি পারভেজ। শোনেন, আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি আর কখনো আমার চোখের সামনে আসবেন না, আর আমাকে কখনো ফোন করবেন না। আর যদি এগুলোর মধ্যে একটা করেন তাহলে আপনার খবর আছে। মেয়েটা কিছু বলার আগেই টুট টুট করে লাইনটা কেটে দিলাম। আর আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছিল মেয়েটার উপর, যে কিনা আমি চিনি না, জানি না, সে নাকি আমাকে চেনে। আজব সব কারবার। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আম্মুকে একবার বললাম, আম্মু, আমি কি একবার সুলতানের সাথে দেখা করতে পারি? না, তোর দেখা করতে হবে না। ও তোর সাথে দেখা করেছে এবং কথাও বলেছে। তোর আর আলাদা করে দেখা করতে হবে না। কি বলছো এসব? আমার সাথে দেখা করলো কোথায়? করেছে। তোর এত ভাবতে হবে না। তোর না আজ থেকে অফিস যাওয়ার কথা? তাড়াতাড়ি করে অফিসে যা, না হলে তোর আব্বু রাগারাগি করবে কিন্তু। আচ্ছা, যাচ্ছি। আর কি করব? এরপর আরও কিছু কথা বলে বের হয়ে আসলাম অফিসে। অসুস্থ থাকায় এতদিন যাইনি। আসলে এটা আমার বন্ধুর অফিস। আমার বন্ধুই অফিসের এমডি। আমি বসে বসে কিছু কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। তিনি বললেন অনেক জরুরি। আমি বললাম আচ্ছা, পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠল। আমি কি আসতে পারি? কথাটা শুনে আমি সামনের দিকে মুখ তুলে তাকাতেই আমার চোখটা আটকে গেল দরজায়। মার্কেটে সেই মেয়েটা। আমার হা হয়ে তাকিয়ে থাকা মুখটা দেখে মেয়েটা বলল, কি আসবো না এখানেই দাঁড়িয়ে থাকবো? আসেন। মেয়েটা ভেতরে এসে দাঁড়ালে আমি বললাম বসেন। মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে বসলো। আমি অফিসে বলে আগে বললাম, আমি আপনার জন্য কি করতে পারি? একটা কাজী ডাকো, বিয়ে করে ফেলি। মেয়েটির কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, কি? ডাকো জানু। আমি তোমাকে ছাড়া আর একটা মুহূর্ত থাকতে পারবো না। আপনাকে ভূতে লাড়ে নাকি শয়তানে লাড়ে বলুন তো? মানে? কোনো পাগলা গারো থেকে পালিয়ে আসছেন? কিসব উল্টোপাল্টা বলছেন। গতকাল মার্কেটে বললেন, আবার রাতে ফোন করে বললেন, এখন আবার এখানে আসছেন। আপনি এখানে আসছেন কেন? কালকে রাতে যেভাবে রাগ দেখিয়ে ফোনটা রেখে দিলে, তাতে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে আসি, আর কাজী ডেকে নিয়ে এসে বিয়েটাও সেরে ফেলি। উফ, এবার কিন্তু রাগ উঠে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি কিসের জন্য আমার সাথে লেগেছেন? আমি আপনার কি করেছি? আপনি অনেক দিন থেকে আমাকে এভাবে বিরক্ত করছেন, কিন্তু কিসের জন্য এরকম করছেন? এমনিতেই আপনাকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে, তাই। আর আপনাকে ছাড়া আর কাকে জ্বালাতন করব বলেন তো? কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না। আর আমাকে জ্বালাতন করতে ভালো লাগে মানেটা কি? আর আমাকে ছাড়া কাউকে জ্বালাতন করবেন না মানেটা কি? সবগুলোর উত্তর একটাই, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। তবে শুনুন, আমার না বিয়ে ঠিক করা আছে, আর আমার ওয়াইফের নাম সুলতানা। 15 দিন পর আমার বিয়ে। তাই বুঝি আমি বিশ্বাস করি না? কোনো কনফিউশন আছে নাকি? আমি তো বিশ্বাস করি, কনফিউশন হব কেন? অন্য কোনো মেয়ের দিকে তাকালে না মেরে ফেলবো। উফ, ধুর। আপনি এখন আসতে পারেন, জানতো। ওকে জানো, খুব তাড়াতাড়ি তুলে নিয়ে বাসর করব, রেডি থেকো। বাই। এই বলে মেয়েটা উঠে চলে যেতে যেতে পেছনে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমার নাম সঞ্জিতা। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাবার পর মনে হলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাজে মন দিলাম। এইভাবে দিনটা শেষ। এইভাবে যেতে যেতে 2 দিন পর অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদে যাব ভাবলাম, তখনই আম্মু একটা ডাক দিল। পারভেজ, দেখ, তোর ফ্রেন্ড এসেছে, বাহিরে আয়। আমি মনে মনে ভালো আমার ফ্রেন্ড আসছে, কিন্তু আমার তো এরকম কোনো ফ্রেন্ড নাই।
যাই হোক, আমার রুম থেকে বেরিয়ে এসে দেখি তো আমার চক্ষু চড়ক গাছ। আমি আবারও আগের বারের মতো হতবাক। ওই মেয়েটাই আসছে, সঞ্জিতা। কিরকম মেয়ে বাবা, চেনা নাই জানা নাই, হুটহাট সব জায়গায় চলে আসে। আম্মু আর মেয়েটা বসে আছে। আমার এভাবে হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু বলল, কি রে, অবাক হবার কি আছে? আর ওই রকম গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। আমি কিছু না বলে বসলাম। আর ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা এক রকমের হাসি দিচ্ছে, শয়তানি টাইপ হাসি। তা দেখো আমি কিছু বললাম না। আমি বসার পরে আম্মু বলল, তোরা বসে গল্প কর, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। এমনিতে আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে যে মেয়েটাকে আমি চিনি না, হুটহাট করে সব জায়গায় চলে আসছে। তারপরও আমি সব কিছুই বুঝিয়ে বলেছি, তারপর এরকম কাজ করে কিভাবে। আমার চুপ করে বসে থাকা দেখে মেয়েটা বলল, আমার জানুটা কি ব্যাপার? রেগে আছে মনে হয়। রাগলে না তোমাকে অনেক কিউট লাগে জানো। না আমি রাখবো কেন? আপনি কি রাগ করার মতো কিছু করেছেন যে আমি রাখবো? না, আমি জানি আমার জানু এর রাগ অনেক। আর তুমি যে এখন প্রচুর রেগে আছো সেটাও বুঝতে পারছি। তো যখন বুঝতেই পারছেন তাহলে আবার বলেন কেন? আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? আমি যেখানেই পেয়েছি তোমাকে বলবো কেন? আপনাকে বলতেই হবে, বলেন। আর কেন আসছেন? আমার পেছনে কেন পড়ে আছেন? আপনি ঠিকানা পেয়েছেন ঠিক আছে, তো আবার বাসায় এসেছেন কেন? আসতে মন চেয়েছে তাই এসেছি, আরো আসবো। আর আমার জানুটাকে অনেক দিন দেখি নাই তাই চলে আসছি। ওরে আল্লাহ রে, আমাকে একটু উপরে উঠাই রে, তাও মনে হয় আমি ভালো থাকবো। আরে কি বলেন এসব? আর মাত্র কয়েকদিন পর বিয়ে আর এখন এগুলো বলছেন কেন? তা আমি কি করব বলেন? কিছুই করতে হবে না। যাই হোক, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছ তো নাকি? আপনাকে দাওয়াত দিব? আমার বিয়েতে কোনো প্রশ্নই ওঠে না। দাওয়াত দেওয়া লাগবে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, রোম্যান্স করব, বউকে দাওয়াত দিতে হয় নাকি? দেখো না, বউ নিজেই এসে গেছে বিয়ের কথা বলতে। ফাজিল মাইয়া, তোরে বিয়ে করতে ঠেকা পড়ছে। আমার কথা শেষ না হতে আব্বুর আগমন। কি হ্যাঁ, কে কাকে দাওয়াত দিচ্ছে না শুনি? আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আম্মু বলল আপনাদের সাথে দেখা করে যেতে। আর আম্মু আপনাকে আর আন্টিকে একবার যেতে বলেছেন, তাই আর কি। কথা শেষ না হতে আমি শুরু করলাম, ও তাহলে আমার সাথে প্রথম দিন থেকে তাহলে সবার অভিনয় চলছে। বাহ, খুব ভালো। তোমরা চেনা পরিচিত তাহলে। আব্বু বলছিলে না যে কাকে দাওয়াত দিব না? সে হচ্ছে এই মেয়েটা। চুপ গাধা, যা উপরে যা, এইখানে আর বসে থাকতে হবে না। আর শোন, কালকে সকালে তোর ফ্রেন্ডদের সবাইকে দাওয়াত দিবি। আচ্ছা, আমি উঠে চলে আসার সময় একটা কথা মাথার মধ্যে কেমন যেন ঘুরপাক খাচ্ছে। আমি আর কিছু না ভেবে পেছনে ঘুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি কি সানজিদা ইসলাম সুলতানা? আমার কথা শুনে ওর মুখটা কেমন চুপসে গেল। আর আব্বু তো মনে হয় পুরো অবাক হয়ে গেছে, কিছুই বলছে না, শুধুই তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না, দুজনেই হতবাক। এবার আমার একটু রাগ হলো। আমি এবার জোরে বললাম, কি হলো বলেন, কথা বলেন। আমার দিকে তাকিয়ে আব্বু বুঝতে পেরেছে যে কিছুটা আমার রাগ হচ্ছে, তাই আব্বু আর কিছুই বললো না, কারণ আমি রাগলে কেউ কিছুই বলে না। আর তখন কেউ কিছু বললে আমার রাগ বেশি হয় আর পরিণতি খারাপ হয়। এখনও কেউ কিছুই বলছে না। আমি এবার বললাম, কে কিছু বলছেন না কেন? কিছু বলবেন না, অন্য কিছু করতে হবে আমাকে। এবার মনে হয় মেয়েটা একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে মেয়েটা ভাঙা ভাঙা গলায় কথা বলছে। আমি মেয়েটা ভয় পেয়ে বলতে যাবে এমন সময় আম্মু চলে এসে বলছে, কি হয়েছে? তুই ওকে ওই রকম করছিস কেন? তুই দিন দিন কি হচ্ছিস বলতো? বাড়িতে একটা মানুষ এসেছে আর তুই কিনা আলতু ফালতু প্রশ্ন করা শুরু করছিস। কই না তো, আমি তো শুধু সত্যি কথাটা জানতে চাইলাম। আর তুমি কি না কি বলছো? তোর কিছু জানতে হবে না, এখন উপরে যা, পরে জানবি। সাথে আবার আব্বু একটু যোগ করলো। আমিও তো সে কথাই বলছি, তুই এখন যা, আমি পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু পার পাবেন না, আপনাকে উত্তর দিতেই হবে। বলে আমি উপরে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। সেদিনের মতো অফিস শেষে বাসায় এসে দেখি ভাইয়া ভাবি আসছে আর পিচ্চি এসেছে। পিচ্চি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ঈশিতা। আমি পিচ্চি বলি। যাই হোক, এই কয়দিন খুব ভালোভাবে কাটবে, কারণ পিচ্চির সাথে খুব ভালো সময় কাটানো যায়। আর পিচ্চিটা অনেক কিউট আর খুব পাকা পাকা কথা বলে।
পিচ্চির সাথে কোনো বিষয় পেরে ওঠা যায় না। হ্যালো পিচ্চি মামুনি। আমি তোমার সাথে কথা বলবো না। আমি এসেছি সেই সকালে আর তুমি এখন আসছো আমার খবর নিতে। তুমি যাও তো তোমার বাবার অফিসে। না মামুনি, আর এরকম হবে না। আমার মনে ছিল না, আসলে অফিসে অনেক কাজ তো, তাই কাজের চাপে ফোন দিতে পারিনি। তবে কালকে থেকে আর এরকম হবে না। না, এগুলো বললে হবে না, তুমি মিথ্যে কথা বলছো। মামুনি আমি কান ধরেছি, প্লিজ মাফ করো মা। আর এমন হবে না। এবার মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ সত্যিই কাজ হয়েছে। আমার দিকে ঘুরে বলল, না, শুধু কান ধরলেই হবে না। কালকে আমাকে তোমার অফিসে নিয়ে যেতে হবে। আর বিকেলে আসার সময় চাচির বাসায় গিয়ে চাচির সাথে দেখা করিয়ে নিয়ে আসতে হবে। তোমাকে কালকে অফিস নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু তোমার চাবিটা কই? ওরে বাবা, যে তুমি শুধু বড়ই হয়েছো, কিছু বুঝতে শেখোনি এখনো। তোমাকে আর কত শেখাবো বলো তো? আর দাদু, তুমি তোমার ছেলেকে কিচ্ছু শেখাতে পারোনি, এখনো বোকা বোকাই আছে। আমার চাচিকে তুমি বুঝতে পারোনি, বুঝলে? আমার চাচি হচ্ছে সুলতানা। পিচির কথাগুলো শুনে সবাই হাসতে শুরু করলো। সবার হাসি দেখে নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে। আমি একটু লজ্জিত হয়ে বললাম, কিন্তু মামুনি, তোমার সুলতানা চাচি তো আর কয়েকদিন পর থেকে আমাদের বাড়িতেই থাকবে। এখন আর দেখতে যেতে হবে না। তার চেয়ে বরং আমরা অন্য কোথাও যে ঘুরে আসবো কালকে অফিস শেষে। না না, আমি সুলতানা চাচিকেই দেখবো। না মা, এমন করে না। তোমার চাচির বাসায় গেলে তোমার চাচির আম্মু আমাদেরকে বকবে। তুমি তো জানো না, তোমার চাচির আম্মু অনেক রাগী। এবার মনে হয় পিচ্চি একটু ভয় পেয়েছে। তাহলে এখন তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলবো অন্য কোথায় যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। তুমি ততক্ষণে ভাবতে থাকো। তারপর আমি ভাবি আর ভাইয়ার সাথে কথা বলে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। অফিস থেকে আসার পর থেকে সময়টা অনেক ভালো গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই পিচ্চি এসে বলছে, আমি রেডি। তোমার এত সময় লাগে কেন? তাড়াতাড়ি করো। আচ্ছা মা, একটু ওয়েট করো, আমি আসছি। তারপর রেডি হয়ে পিচি কিনে অফিসে চলে আসলাম। সারাটা দিন অফিসেই ছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করছিলাম পিচ্চির সাথে। অফিসে এসে পিচ্চি আমাকে বলছে, চাচু, আমরা আজকে কোথাও যাব না, আমরা বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। আস্তে আস্তে হঠাৎ করেই পিচ্চি বলতে শুরু করলো, চাচু, তুমি চাচি আমার সাথে কথা বলো নাই। না মামনি, তোমার দাদু দেখা করতে দেয়নি। ও, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? কেন, কিসের কষ্ট হবে মামনি? ওই যে চাচির সাথে দেখা করতে দেইনি দাদু ভাই, তাই। বলেই কিলকিল করে হাসতে শুরু করেছে। ও এতক্ষণ তাহলে মজা করা হচ্ছিল তাই না? আমি কথা শেষ না করতেই পিচ্চি বলল, চাচু, গাড়ি থামাও তাড়াতাড়ি। কেন মামনি, কি হয়েছে? আমি গাড়ি থামাতেও আমাকে হাত ইশারায় দেখিয়ে দিল। বিষয়টা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের উপর, আবার বকাটেগুলোর ওপর। আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো এবং দেখলাম মেয়েটা মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল। আসলে কয়েকটা বকাটে মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছে। আর মেয়েটা একা, ওইটা দেখেই আমার মামনি হাতের ইশারায় দেখিয়ে দিল। আমার মামনি অনেক বুদ্ধিমতী। যাই হোক, আমাকে দেখে বকাটেদের একজন বলল, হয় তোরা চল। তারপর ওরা ওখান থেকে চলে গেল। আর আপনারা ভাবছেন ওরা আমাকে দেখে চলে গেল কেন? আসলে আমাদের এখানে আমার আব্বুর প্রতিপত্তি অনেক বেশি। আর বকেটেরা আমাকে ভালো করে চেনে। আর ওরা জানে আমি কেমন। ওরা চলে যাওয়ার পর আমি মেয়েটার দিকে তাকাতে দেখি আসলে মেয়েটার কেউ নয়, ওই বকাটে মেয়ে, মানে সঞ্জিতা। তখন আমি বললাম, ও, আমি তো ভুল করলাম। আসলে বকাটেরা তো এইভাবেই বকাটের হাতেই বিপদে পড়ে। কিছুক্ষণ থেমে থেকে বলল, তুমি আসলে একটা খারাপ মানুষ। ও তাই না? আমি তো আপনাকে বাঁচালাম আর আমি খারাপ? হ্যাঁ, তো আমাকে তুমি বকাটে বলছো কেন? তো আপনাকে কি বলবো? বকাটেকে কি বলবো? আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে চাই না। বিপদে যখন পড়েছেন তো চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না, যাবো না আমি তোমার সাথে, আমি একাই চলে যাবো। দেখেন বকাটেগুলো এখনো আশেপাশেই আছে। আমি চলে গেলে আবার আপনাকে জ্বালাতন করবে। তাই বলছি চলেন। না, ওরা আসবে না, তুমি চলে যাও। আর তুমি আমাকে নামিয়ে দিবে কেন? আমি তোমার কি হই? বাহ, এতদিন আপনি তো বলতেন জানু কলিজা ইত্যাদি। আচ্ছা, এখন তর্ক করে লাভ নেই। আপনি আমার বাবা মায়ের পরিচিত, তাই আমার আপনাকে ভালো মতো বাড়ি পৌঁছে দেওয়া দায়িত্ব হয়ে গেছে। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই, তুমি যাও। এবার আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আবার কখন ওকে সিম্প্যাথি দেখালাম? তারপরও
নিজেকে শান্ত রেখে বললাম, প্লিজ চলেন, আপনার আবার কোনো বিপদ হতে পারে। না। থাপ্পড় চিনোস ছেড়ি, তাড়াতাড়ি গাড়ি তোর, আর একটা কথা বলে থাপ্পড়ায় সবগুলো দাঁত খুলে ফেলবো। আমার রাগ করা দেখে মনে হয় ভয় পেয়েছে, কিন্তু না, উল্টো সে রেগে এসে আমার হাত ধরে হাতে কামড় দিয়ে বলল, শয়তানটা বান্দরটা আমার ধমক দেয়, সাহস কত ফাজিলটা। তোমার একা পাই দেখো, রেপিং ধর্ষণ সব করবো। হুম। নাউজুবিল্লাহ, বলে কি? আর আপনি আমার হাতে কামড় দিলেন কেন? মন চাইছে দিছি, আরও দিমো। এখন চুপচাপ গিয়ে গাড়ি চালাও। তারপর সঞ্জিতা গিয়ে গাড়িতে উঠে বসলো। বুঝলাম না ওই মাইয়া হঠাৎ উল্টে গেল কেন। যাই হোক, আমি আর না ভেবে আমিও গাড়িতে উঠে চলা শুরু করলাম। এমন সময় মামুনি বলছে, চাচু, এই আন্টিটা কে? আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু কালকেও সুলতানের সাথে দেখা করার জন্য বলেছি, সেজন্য আমি একটু দুষ্টামি করে বললাম, মামুনি, তুমি তোমার সুলতানা চাচিকে দেখতে চেয়েছিলে না, এটাই তোমার সুলতানা চাচি। পিচি আমাকে একটা পাপ্পি দিয়ে মেয়েটাকে বলছে, চাচি, তোমার কি হয়েছিল? কিছু না, ওখানে কিছু বদমাইশ আমাকে খারাপ খারাপ কথা বলছিল। আমি সঞ্জিতাকে ইশারায় বললাম একটু কোঅপারেট করতে, দেখি কাজ হয়েছে। আসলে মেয়েটা ভালো কথা তো ভালোই শুনছে। পিচি আবার মেয়েটাকে প্রশ্ন করলো, চাচি, তোমার আম্মু নাকি পচা আর অনেক রাগ দেখায়, তাই তো চাচু আমাকে তোমাদের ওখানে নিয়ে যায়নি। যাক, ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। আম্মু তোমার চাচু বলেছে এইসব কথা, তাই না? আসলে তোমার চাচু একটা পচা, তাই এই কথা বলেছে, বুঝেছো? না, আমার চাচু পচা না। ওদের কথার মাঝে আমি বললাম, আপনাকে কোথায় নামিয়ে দেবো? তখন মেয়েটা আমাকে ওর বাড়ির ঠিকানা দিল। কিন্তু ঠিকানা শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল যে মেয়েটাকে। আমার মাথায় শুধু একটা কথাই শুধু ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটাকে। আমার অবাক হওয়ার কারণ, আসলে মেয়েটা যে ঠিকানাটা দিয়েছে সেটা হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ির, মানে সুলতানাদের বাসার। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আমাকে বলছে, কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? না এমনিতেই। মেয়েটার পিচ্ছি গল্প করছে আর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে। আমি বাসায় গিয়ে হাজারবার বললেও সুলতানার একটা ছবিও দেখাবে না। আমাকে প্রথমে সুলতানাকে দেখার বিষয় বলা হয়, কিন্তু আমি তখন বাহাদুরের মতো বলেছিলাম, আপনাদের পছন্দই আমার পছন্দ। আর এখন দেখতে চেয়েও দেখতে পাচ্ছি না, কপাল আমার। তারপর মেয়েটাকে আমার বউয়ের বাড়ি তো কেউ আমার হবু শ্বশুর বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে আসলাম। বাসায় সেই সরাসরি ভাবির কাছে হানা দিলাম, কোনো লাভ হলো না। তারপর ভাইয়ের কাছে, তাতেও ফেল মারলাম। সবার একই কথা, কদিন পরই তো বিয়ে, এখন আর দেখতে হবে না। শত শত বুঝিয়েও লাভ হচ্ছে না, তাই বেত হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখটা একটু করে ধরে এসেছে, তখনই আব্বুর ডাক। ধর্মর করে উঠে দৌড় না হলে খবর আছে, আর এখন ডাকার ধরনটা আলাদা মনে হচ্ছে। নিচে আস্তে আস্তে বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। আব্বুর কাছে এসে বললাম, কি হয়েছে আব্বু? আজকে কি করেছিস? কই না তো, আমি তো কিছুই করিনি। রাস্তার মেয়েদের জ্বালানো শুরু করেছিস? হায় হায়, আমার ইজ্জত এই গেল বুঝি। না আব্বু, আমি তো এরকম কিছুই করিনি। আর তোমার কি মনে হয় আমি যখন পড়াশোনা করতাম তখনই মেয়েদের পাত্তা দিইনি, আর এখন? আর তোমাকে কে কি বলেছে শুনি? আমি সব ঠিকঠাক জানি যে তুই আজকে কাকে এগুলো করেছিস আর বলেছিস এইগুলো করিসনি। এবার আমার মাথার মধ্যে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটা আমার পেছনে লেগেছে কেন। আমি আব্বুকে বলতাম, ওইটা কি সুলতানা? হ্যাঁ। সত্যি? হ্যাঁ মানে হ্যাঁ, আমি কি বলতে কি বলছি। ওই তুই এখন যা, পরে এই বিষয়ে কথা বলবো। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এসে যেই মাত্র বিছানায় একটু শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি, তখন আমার ফোনটা বেজে উঠলো। অপরিচিত নাম্বার দেখেও 7-5 না ভেবে রিসিভ করলাম, কিন্তু মেজাজটা খারাপ থাকে একটু কটমট করে বললাম, হ্যালো। কিন্তু এ কি, ওই পার থেকে শুধু হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বিরক্তি আরও বেড়ে যাচ্ছে, মেজাজটা আরও বেশি খারাপ হচ্ছে। একে আব্বুকে ওই বজ্জাত মেয়েটা মিথ্যা কী সব বানায় বলেছে, আর এখন আবার ফোনে এরকম বিরক্তি, আর ভালো লাগছে না। আমি আবার বললাম, হ্যালো, কিন্তু একই কাহিনী, এবারও শুধুই হাসি শব্দ। আমি এবার আর চুপ থাকতে পারলাম না। ওই বজ্জাত মেয়ে, তুই কী পাইছিস রে? যেদিন থেকে আমার পেছনে ওরা শুরু করছোস, সেদিন থেকে প্রায় সময় আমার জন্য একটা না একটা বাস তৈরি হয়েই থাকে। আমি কি দোষ করেছি? দয়া করে এবার আমাকে একটু রেহাই দেবন। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করেছি আমি। এবার উত্তর পেলাম, এই তো জ্বালানো মাত্র শুরু জানু, এখনো তো সারা জীবন পড়েই আছে। এখনই এই অবস্থা। আর হ্যাঁ, আমি তোমার বোন বা সানজিদা, তোমার জানুটা। হুম। আপনি আমার যাই হন না কেন, আগে বলেন আমার আব্বুর কাছে কি বলেছেন? কই না তো, আমি তো কিছু বলিনি জানু। দেখেন মেজাজটা এখন খুবই খারাপ আছে,
প্লিজ। আর এখন এমন কিছু করতে বাধ্য করবেন না যে পরে আপনাকে এর জের টানতে হয়। ওই আমাকে ভয় দেখাও, হ্যাঁ? আমি আর তোমাকে ভয় পাই না। এখন আমি বুঝে গেছি তোমাকে কিভাবে শাস্তি পাওয়াতে হয়। দেখেন, আপনি দয়া করে বলুন আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এর মাসুল দিতে হচ্ছে। আর আমার বিয়ে ঠিক করে রাখা, আপনি প্লিজ আমার পিছু ছাড়েন। ওই চুপ। আর হ্যাঁ, কই তখন মনে ছিল না যে আমি একটা মেয়েকে থাপ্পড় দিতে যাচ্ছি কোন সাহসে? ও, তাহলে এই কারণে আমার নামে বিচার এসেছে। আর আমি যে আপনাকে ওদের হাত থেকে বাঁচালাম, এটার কি? তো কি হয়েছে? বাঁচিয়েছো ভালো কথা। আমাকে তো রাগ না দেখালেও পারতে, একটু আদর ভালোবাসা দিতে। না, তখন আমার উচিত ছিল সিনেমার নায়কদের মতো আপনাকেও কোলে তুলে নিয়ে আমার গাড়িতে বসানো, তাই না বজ্জাত মেয়ে? একটু না হলেই করতে, কি হতো একটু কোলে তুলে নিলে? সরি, মাফ করবেন। আমি যেন আপনাকে আর আমার চোখের সামনে না দেখি বলেই ফোনটা কেটে দিলাম। আসলে মেয়েটার কথা শুনে আমার রাগ আরও বেশি হচ্ছিল, আর ভালো লাগছিল না, তাই লাইনটা কেটে দিলাম। তারপর থেকে আর কোনো সমস্যা করেনি মেয়েটা। এভাবেই চলতে চলতে বিয়ের দিন চলে আসলো। আজকে গায়ে হলুদের দিন সন্ধ্যার পর ভাবে এসে আমাকে ভাবির ফোনটা দিয়ে বলছে, নে ধর, ওই মেয়েটা কথা বলবে। না আমি ধরতে পারবো না। মেয়েটা ভাবির কাছে ফোন করেছে কারণ ও আমার কাছে ফোন করেছে, কিন্তু আমি রিসিভ করিনি। তুই ফোনটা ধরবি না আমি আব্বুকে ডাকবো? আমি আব্বুকে ভয় পাই। আর আমার বাসার সবার কাজ দেখে মনে হচ্ছে আমার বিয়ে সুলতানার সাথে না, ওই মেয়েটার সাথেই হচ্ছে। আমি ফোনটা ধরলাম। আমি কোনো কথা বলছি না দেখে ফোনের ওপাশ থেকে আওয়াজ আসলো। কেমন আছেন? ভালো তো থাকতে দিলেন না, আবার জিজ্ঞেস করছেন কেমন আছি। তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর জ্বালাতন করবো না ফোন করে। সত্যি? সত্যি। তবে ভালো থাকবেন। আমি আপনার রাস্তা দেখেন আর আমি আমারটা দেখি। ওকে, ভালো থাকবেন, বাই। আমিও বাই বলতে যাব তার আগেই লাইনটা কেটে দিল। বুঝলাম না, আজকে আমার বিয়ে, অনেকটা টেনশনে আছি। মানে বিয়ে করছি নতুন, তাই আর কি। সারাটা দিন কেটে গেল বিয়ের সব কাজ শেষ করতে। নতুন বউ নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু আমার পোড়া কপাল এখনো বউয়ের মুখখানা দেখি নাই। শুধু শুনলাম যে আমার বউ নাকি সুন্দর। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি যদি মেয়েটাকে এখানেই নামিয়ে দিয়ে গিয়েছিলাম, বাট আজকে তো একবারও দেখলাম না মেয়েটাকে। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে অনেক খারাপ ব্যবহার করেছি মেয়েটার সাথে। এরপর ফোন করে সরি বলে দেব। বাড়িতে আসার পরে সবাই নতুন বউ নিয়েই ব্যস্ত, আমার দিকে কারো কোনো খেয়াল নেই। নতুন বউ বাড়িতে নিয়ে আসতেই আমার যে একটা অবদান আছে সেটা কেউ মনে হয় জানেই না। আমার অবস্থা এখন ডাস্টবিনে ফেলে আসা খাবারের মতো, কেউ একবার তাকিয়েও দেখছে না আমার দিকে। আমার এই অবস্থা দেখে ভাই আমার কাছে এসে বলছে, কি ব্যাপার ভাই, কষ্টে আছো মনে হয়? কি যে বলো না ভাইয়া, কষ্টে থাকবো কেন। এরপর আরও কিছু কথা হলো ভাইয়ের সাথে। ভাইয়ের কাছ থেকে কিছু টিপস নিলাম আর কি, কীভাবে বিড়াল মারতে হয়। আসলে আমি আমার ভাইয়ের সাথে ফ্রি। এভাবে অনেকটা সময় পার হয়ে গেল। ভাই আমার অবস্থা দেখে উঠে গেল। একটু পরে এসে আমাকে বলছে, চলো রুমে যাবে, তোমার জিনিস একা একা বসে আছে। কি বলো জিনিস মানে? আমি বলছি তোমার বউ না একা একা রুমে বসে আছে, যাও তাড়াতাড়ি। ও আচ্ছা, যাই তাহলে। দুপা সামনে আগাতেই মনের মধ্যে ধক করে উঠল। আবার ঘরের দরজার সামনে গিয়ে আবার পেছনের দিকে দৌড়। ভাইয়ের কাছে গিয়ে থামছি। কি হলো? না কিছু না, এমনিতেই ভয় লাগছে ঘরে যেতে। তুমি একটু আমার সাথে যাবে? হায় আল্লাহ, এ তো শুধু বড়ই হয়েছে, এখন ছোট বাচ্চা। ওই তাড়াতাড়ি যাবে কি না আব্বুকে ডাকবো। ভাইয়া তুমিও? আব্বু! পুরোপুরি চিৎকার না করতে আমি এক দৌড়ে দরজার কাছে। তারপর 2-3 বার বুকে ফু দিয়ে রুমে ঢুকবো, তখনই কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। আমার এরকম অবস্থা দেখে আমার নতুন বউ একটু হেসে ফেললো। আমি অসহায় হয়ে শুধু একটু হাসির শব্দ পেলাম। যাই হোক, বউ এসে আমার পায়ে সালাম করে আবার গিয়ে বিছানায় বসলো, ইয়া বড় একটা ঘুমটা দিয়ে। আমি কি করব বুঝতে পারছি না। আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার এরকম দাঁড়িয়ে একা দেখে বেচারা আমার বউ বলল, দাঁড়িয়ে থাকবেন নাকি এদিকে এসে বসবেন? আমি বউয়ের কথা শুনে একটু স্বস্তি পেলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে বউয়ের পাশে গিয়ে বসলাম। আমার প্রচণ্ড ঘাম হচ্ছে দেখে সুলতানা আমাকে বলে উঠল, ভয় পাচ্ছেন কেন এত? না মানে প্রথম বিয়ে করেছি তো তাই। কি, আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? হায় রে কপাল, কি বলতে এসব। না মানে ভুলে বের হয়েছে কথাটা। ও আচ্ছা,
আর যেন ভুল না হয়, ওকে? এইবার আমার একটু সন্দেহ হলো সুলতানার কণ্ঠ শুনে। আসলে আমার পরিচিত কণ্ঠ, মনে হচ্ছে এর আগেও শুনেছি কণ্ঠটা। সেদিকে মাথা না ঘামিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। একটু সময় চুপ থেকে বললাম, আমি আপনাকে দেখতে যাচ্ছি, যদি ঘোমটাটা সরাতেন। কেন, আপনি সরাতে পারছেন না? ও, আমি সরাবো? নয়তো কি আপনার ভাইকে ডাকবেন? না না, তার দরকার নেই, আমি সরাচ্ছি। এটা বলে আমি ঘোমটা সরিয়ে যেইমাত্র বউয়ের মুখের দিকে তাকিয়েছি, তাতে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে এখন নিজের বাবা মায়ের প্রতি। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি, কিছুই বলতে পারছি না। একটা পাথরের মতো বসে আছি। ক্রমশ আমার রাগ বাড়ছে, আর আস্তে আস্তে আমার চোখ দুটোর রং কালো থেকে লাল হচ্ছে। আমার কারণ হচ্ছে, নতুন বউটা আর কেউ না, সেই মেয়েটা সঞ্জিতা। বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আমার সাথে এত নাটক কেন। আমার এখন মনে হচ্ছে আমার আপন কেউ নেই, কারণ আমার বাবা মা বোন দুলাভাই সবাই জানতো যে ওই মেয়েটাই আমার হবু বউ ছিল। আমার এরকম ভাবে তাকিয়ে থাকা এবং রাগ হওয়া দেখে সুলতানা বলে উঠল, কি ওরা আপনার, কথা বলছেন না কেন? আর আপনার চোখগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? আমার মাথায় যেন কিছুই ঢুকছে না, মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে সবাই মিলে আমার সাথে এমন করলো কেন। আমার কোনো রেসপন্স না পেয়ে সুলতান আবার বলল, আমি বুঝতে পারছি আপনার মনে হয় শরীর খারাপ লাগছে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সুলতানা এই কথা বলে আমার মাথায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কোনো দরকার নেই তোর এই আদিক্ষেতা করার। সুলতানা মাথা নিচু করে নিল, হয়তোবা কান্না শুরু করছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, দরজার দিকে পা বাড়বো, ঠিক সেই সময় সে আমার হাত চেপে ধরলো। আমার হাত ধরায় আমার হাতের উপর পানির মতো কিছু একটা পড়লো অনুভব করলাম। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলেও পারছি না, কারণ নিজের বিবেক চাচ্ছে না। সুলতান আমাকে বলছে, দেখেন, অন্তত আজকের দিনটাই সিনক্রেট করবেন না, বাড়িতে অনেক লোকজন, আব্বু অপমানিত বোধ করবেন। ওর কথায় যুক্তি আছে দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। ঠিক আছে। তারপর আমি বললাম, আপনি ঘুমান। আর একটা কথা, সবাই যেন বুঝতে পারে যে আমরা দুজনে অনেক খুশি। ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাবেন না? এই মেয়ে, বেশি কথা বলতে না করেছি না? আর একটা কথা বললে খবর আছে। সুলতান আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটু ঘুম আসছিল না। কেন জানি শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি কি দোষ করেছিলাম যে আমার সাথে সবাই এমন নাটক করলো। আমার সাথে সবাই অভিনয় করেছে। রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখি দুলাভাই আমার দিকে তাকিয়ে হাসছে। ভাইয়ের হাসি দেখে বুঝতে পারলাম যে এখন আমাকে নিয়ে কিছুক্ষণ উপহাস করা হবে। তাই আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। হায়রে কপাল, বাইরে এসেও শান্তি নেই, সবাই দেখে একই কথা জিগায়, কিরে রাতে ঘুম কেমন হলো? আমি সবাইকে বলছি ভালো, কিন্তু কেউ মানতেই যাচ্ছে না, কারণ সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। তাই আমি আর বাইরে না থেকে ভেতরে আসলাম। ভেতরে আসতেই আম্মুর ডাক শুনলাম। আম্মুর ডাকে সাড়া দিয়ে আম্মুর কাছে গেলাম। সেখানে দেখি আব্বুও আছে। আমি যেতেই আব্বু বললেন, বিকেলে তোমার শ্বশুর বাড়িতে যেতে হবে। আমি কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। আমার কেমন জানি কিছুই ভালো লাগছে না। আমার রুমের দিকেও যেতে পারছি না, যে গিয়ে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে। রাগ মিলিয়ে একদম বিরক্তিকর ব্যাপার মনে হচ্ছে আমার। আমি আর বাসায় না থেকে চলে আসলাম বাইরে, গাড়িটা নিয়ে বাসায় থেকে অনেকটা দূরে। আবার এখানে এসেও ভালো লাগছে না। আমি আসলে বুঝতে পারছি না যে আমার সাথে এমন কেন হচ্ছে। অতিরিক্ত রাগ থাকলে যা হয় আর কি, কোথাও গিয়েও একটু শান্তিও লাগছে না। যাই হোক, আমি গাড়িটা একটা লেকের পাড়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বসে আছি। কেমন জানি ভালো লাগে আমার এমন জায়গায় বসে থাকতে। বসে থাকতে থাকতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে আমার খেয়ালই নেই। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, তারপরও একটু খিদের জ্বালা বুঝতে পারছি না। ফোনটাও পকেট থেকে বের করে আরও বড় ধরনের শখ খেলাম, কারণ সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত 100টারও বেশি কল আর 50টার বেশি মেসেজ। আমি আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। অতঃপর বাসায় এসে যা দেখলাম তা আমার ধারণার বাইরে। এসে দেখি আব্বু বসে আছে আর সবাই সুলতানাকে থামানোর চেষ্টা করছে। সুলতানা প্রচণ্ড রকম কান্না করছে। আর হ্যাঁ, এখনও আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি। আমাকে দেখে বাবা বসা থেকে উঠে এসে সরাসরি এক চড় বসিয়ে দিলেন। আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আর একটা বিষয় দেখে অবাক হলাম যে আমাকে চড় মারা দেখে সুলতানার কান্না আরও বেড়ে গেল। আব্বু শুধু বলল, তোর সাহস হয় কিভাবে? এইটুকু বলতেই ভাই এসে আব্বুকে থামিয়ে দিয়ে বলল। আব্বু তুমি বসো, আমি বলছি। তারপর ভাই আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলো।
কি তোর কি কোনো বুদ্ধি নাই? কেন, কি হয়েছে ভাইয়া? আমি আবার কি করলাম? তুই কোথায় গিয়েছিলি? তোর ওয়াইফ এখন পর্যন্ত কিছুই খায়নি, আর তোকে কতবার ফোন করেছে দেখ তো। মেয়েটা সেই সকাল থেকে কান্না করেই যাচ্ছে। ও আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর শোন, তোর ঠোঁটের কোণে কেটে গেছে, ওইখানে পরিষ্কার করে নে। তারপর ভাইয়া চলে গেল, আর আমি বাথরুমে গিয়ে একদম গোসল সেরে বের হলাম। সুলতানা এখনও রুমে আসেনি। আমি দরজার সামনে গিয়ে দেখি ও এখনও নিচে বসে কাঁদছে, আর ভাবি আমও কিছুতে ওর কান্না থামাতে পারছে না। এই অব্যাহত যদি ওদের বাড়ির লোকজন দেখে, তাহলে কিভাবে আল্লাহ ভালো জানে। আমি ওপর থেকে ডাক দিলাম, ভাবি ওকে উপরে নিয়ে আসো তো। ও মা, এ কি, ওই মেয়েকে কোনোভাবে উপরে আনা যাচ্ছে না, ও আসতেই চাইছে না। আমি এটা দেখে একটা প্রস্তুতি নিলাম। আমি রুমে গিয়ে একটা টি শার্ট পরে সরাসরি নিচে এসে ওর সামনে দাঁড়ালাম, কিন্তু মেয়েটা এখনো কেঁদেই চলেছে। আমি ভাবিকে বললাম উপরে যেন খাবারটা দিয়ে দেয়, আর ইশারায় বললাম আম্মুকে এখান থেকে নিয়ে যেতে। তখন সেখানে শুধু ভাবি আর আম্মুই ছিল। ভাবি আম্মুকে নিয়ে চলে গেল, আর আমি সুলতানাকে একদম কোলে তুলে নিয়ে উপরে চলে আসলাম। কোলে তুলে নিতেও পুরোপুরি অবাক হয়ে গেছে, আর কান্নাও থেমে গেছে। রুমে ওকে নিয়ে আসতে আসতে বললাম, সুলতানাকে একটু হাসাতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে, কারণ কোনো মানুষ অনেক কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এখন ভয় একটাই, রুমে নিয়ে এসে সুলতানাকে নামাতেই খেয়াল করলাম ও খুবই লজ্জা পেয়েছে। আর নামিয়েই বললাম, বাবারে এত ভারী। ওদিকে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে। আপনি খুব খারাপ মানুষ, বুঝলেন? তারপর তারপর আর কিছুই না। বলে উঠে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখের চাহনিগুলো অন্যরকম দেখাচ্ছে। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসছে, আর আমি কিছু বুঝতে পারছি না কি করব। ও এগিয়ে আসছে, এবার আমি পিছাচ্ছি। ও গিয়ে এসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। একসময় আমি দেয়ালের সাথে ঠেকে গেলাম, কিন্তু ও থামছেই না, এগিয়ে আসছে আস্তে আস্তে। ও একদম আমার কাছে চলে এসেছে। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আস্তে আস্তে ওর মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আমার কেমন জানি লাগছে, কিন্তু সুলতানা তো থামছেই না। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ পেলাম। আজ পেয়ে সুলতানা আমি দুজন একসাথে দরজার দিকে তাকাতেই দেখি ভাবি আর ভাইয়া দাঁড়িয়ে আছে, আর ভাবি আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। সুলতান ওদের দেখে প্রচণ্ড রকম লজ্জা পেয়েছে, লজ্জায় লাল হয়ে গেছে। আমি যে লজ্জা পাইনি তাও না, তারপরও কিছু বলছি না। ভাবি এখনও ওইখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? খিদা লাগছে তো। হুম, আসছি তো। ভাবি খাবার রেখে খেয়ে নিতে বলল, আর যাওয়ার সময় সুলতানাকে কিছু শিখিয়ে দিয়ে গেল। সুলতানা এখনও মাথা উপরের দিকে ওঠেনি, খুবই লজ্জা পেয়েছে বেচারি। তারপর আর কিছু না বলে ভাবি আর ভাইয়া চলে গেল। হিমা, এ কি? এবার দেখে সুলতানা মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হয়েছে, হ্যাঁ, এত হাসির? হাসতে হবে কেন? আর একটা কথা শুনেন, সবার সামনে আমাকে তুমি করে বলবেন, নাহলে ধরা খেয়ে যাব। গতকাল রাতের কথা মনে নেই নাকি? আর সবাই যদি জানতে পারে তাহলে মন খারাপ করবে। আর হ্যাঁ, এখন যেমন শুরু করেছিলেন আর যেন না হয়। ওই 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 চুপ, বেশি কথা বলে। আমি তোমাকে সব সময় তুমি করে বলবো, কারণ আমার তো অধিকার আছে, তাই না? আর হ্যাঁ, এখন যা করতে পারলাম না তা তো অবশ্যই করব, কারণ আমি এখন তোমার বিয়ে করা বউ। গতকাল রাতে কিছু করি নাই তুমি রেগেছিলে বলে। বিয়ে করাবো, কিন্তু আপনি বিয়ের আগেই সেই অধিকার হারানোর কাজ করেছেন। অবশ্যই আপনি আমার বিয়ে করা হালাল বউ, আপনার সব দায়িত্ব আমার, কিন্তু আমি আপনাকে মানতে পারছি না। তাহলে আমি কি করব বলো? আমি না হয় না বুঝে একটু অপরাধ করেছি, কারণ তোমাকে দেখা মাত্র পাগল হয়ে গেছি, কাছে পেতে মন চাইছিল, তাই পাগলামি করছি। তাই বলে কি মাফ করা যায় না? হ্যাঁ, আপনি তো নাবালক বাচ্চা, আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি কচি খুকি, না বুঝে না শুনে সব করছেন, সেটা তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? তাই। তাই আসছে। আচ্ছা, আমি আর এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না, এখন খুব ক্ষুধা লাগছে, খেয়ে নেন। ও, তাহলে মাফ করেছো? ওই, আর কথা যেন না শুনতে পাই, তাড়াতাড়ি খেয়ে নেন। ও ছোট বাচ্চাদের মতো করে মুখ ফুলে বলল, আমরা এখন খাওয়া দাওয়া করছি, আমি খাচ্ছি আর ভাবছি মেয়েটা অনেক সুইট। সব কথা শুনে এখনো বাচ্চাদের মতো স্বভাব থেকেই গেছে। বলাই যায় আমার বউটা অনেক অনেক সুন্দর, একদম পরীর মতন। একবার দেখলে শুধু তাকিয়েই থাকতে মন চায়। আমার সব বলার কারণ ও যাই করুক না কেন, আমার বিয়ে করা বউ তো। যত যাই বলি না কেন, একটা টান হয়ে গেছে। হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বলছে ঠোঁটের কোণে, কারণ আব্বু চরমারায় ওখানে কেটে গেছে। আমি সাওয়া শেষ করতেও বলল, এই জন্যই তো তোমার শরীরে এই অবস্থা। এতটুকু খেলে মানুষ কোনো দিনও একটুও মোটা হবে না। এমনিতেই জ্বলছে, আর তার উপর এরকম কথা কার ভালো লাগে? হয় আমার মোটা হওয়া লাগবে না, আমি চিকন আছি, চিকনই থাকবো।
চুপচাপ খাওয়া শেষ করেন। তারপরও চুপচাপ খাওয়া শেষ করে প্লেটগুলো নিচে রেখে আসতে গেল, আর আমি বিছানায় গায়ে এলিয়ে দিলাম। একটু পরে দেখি মামুনি আসছে। ও এসে সরাসরি আমার বুকের উপর শুয়ে পড়লো। ও এরকমই করে, যদি দেখে আমি শুয়ে আছি তখনই আমার বুকের উপর শুয়ে পড়বে। আমি বললাম, মামুনি, তোমার নতুন চাচি তোমাকে আদর করেনি? করেছে। নতুন চাচি কই? এটা তো সেই দিনের বাইকে করে দিয়ে আসে চাচি। অনেক আদর করেছে, তোমার চাইতেও বেশি। তাই না? এখন আর কি আমাকে মনে থাকবে? এখন তো তুমি তোমার আদরের চাচি পেয়েছো। পেয়েছি তো কি হয়েছে? আচ্ছা মামুনি, তুমি আজকে আমার সাথে চলো তোমার চাচির আম্মুর বাড়ি। আমার কথা শুনে ও উঠে বসে কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বললাম, কি মামুনি, কি হলো? না কিছু না, আমি যাব না। কিন্তু কেন? তুমি জানো না চাচির আম্মু পচা। আমি যাব না বাবা, তুমি যাও। বলেই তোর হায়রে কপাল, সেদিন যদি না বলতাম কথাটা তাহলে আজকে ভালো হতো। আসলে মিথ্যে বললে বিপদে পড়তেই হয়। আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া আমাকে নাকি শ্বশুর বাড়ি যেতে হবে। তা আমাকে কি একাই যেতে হবে নাকি? আরে না, একা যাবি কেন? তুই আর সুলতানা যাবে। আমি কি তোমার সাথে মজা করছি বলো ভাই? ভাই প্লিজ, তুমি আমার সাথে চলো না। আরে ধুর, তুই কি এখনো ছোট? বোকা, এত ভয় কেন? এখন আমাকে ছাড়, আমি দেখি তোর শ্বশুরবাড়ির কারো কিছু লাগবে কিনা। ওরা তো এদিক ওদিক আছে। আমি ঘরে থাকায় জানিনি যে ওনারা কখন এসেছেন। তারপর আমি ভাবির কাছে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। ব্যর্থ হয়ে রুমে আসলাম। হায়রে কপাল, এখানেও শান্তি নেই। পুরো রুমের মধ্যেই মানুষ। এগুলো আবার কখন আসলো? আমাকে দেখে একজন বলল, কিরে সুলতানা, তোর হাজব্যান্ডকে কি রাতে ঘুমানোর সময় দেসনি? বলেই সবাই হো হো করে হেসে উঠল। সুলতানা খুবই লজ্জা পেয়েছে, মাথাটা নিচু করে বসে আছে। আর আমার প্রচণ্ড খারাপ লাগছে কথাগুলো শুনে। আরে ভাই, আমার ব্যাপার, আমি ঘুমাবো কিনা, তাদের এত কি? আমি আর ওখানে না থেকে চলে আসলাম। তারপর ওখান থেকে নিচে এসে সবার সাথে কথা বললাম। সব কিছু ঠিক আছে কিনা তা ভালোভাবে পরখ করতেই আব্বু ডাকলেন। আমি যেতেই বললেন, শোনো, তুমি রেডি হয়ে নাও, বৌমা রেডি। আচ্ছা ঠিক আছে। বলেই আসতে শুরু করলে আব্বু আবার বলল, দেখো বাবা, তোমার রাগের কারণ আমি জানি, আর সব কিছু ভুলে যাও। আচ্ছা ঠিক আছে। কিন্তু মনে মনে বললাম, এর ফল সুলতানা পাবে। তারপর ওখান থেকে এসে রেডি হয়ে চলে আসলাম শ্বশুরবাড়ি। লোকে বলে না শ্বশুরবাড়ি মধুর হাড়ি, আসলে কতটা সত্য। এখানকার সবাই এখন আমাকে নিয়ে ব্যস্ত বললেই চলে। কি আজব ব্যাপার তাই না? আমার বাড়িতে সবাই সুলতানাকে ব্যস্ত, আর এখানে আমায় নিয়ে সবাই ব্যস্ত। তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে আমি ফেসবুকে একটু নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। একটু পরে সুলতান আসলো। এসেই সরাসরি দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে আসছে। আমি সুলতানার চোখের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার সাথে এখন কিছু হলে হতে পারে। ও গিয়ে আসছে, আর আমার অবস্থা আসছে কেমন যেন হচ্ছে, বুঝছি না। ও এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আস্তে আস্তে আমার উপর উঠে বসে আমার মুখের দিকে মুখ নিয়ে আসছে। আমার কেমন যেন লাগছে, আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। ওকে আমার থেকে ছাড়াতেও পারছি না। আমি একটা মেয়ের থেকে নিজেকে ছাড়াতে পারছি না। আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? ও মুখ একদম আমার মুখের কাছে চলে এসেছে, ওর চোখ দুটো বন্ধ করে ফেলেছে। এমন সময় দরজায় আবারও ঠকঠক আওয়াজ হলো। আওয়াজ হতে সুলতান আমাকে ছেড়ে দিল, আর মুখে অটোমেটিকভাবে এক চিলতে হাসি ফুটে উঠল। সুলতান আমার দিকে তাকিয়ে দেখলো আমি হাসছি। ঠিক তখনই ও আবার আরও জোরে আমাকে ধরে আমার গালে একটা চুমু দিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক, কি মেরে বাবা, আমাকে ছেড়ে দিয়ে উঠে যাচ্ছে, কিন্তু ওর মুখে প্রচণ্ড রকম বিরক্তি প্রকাশ পাচ্ছে। আর আমি তো পুরাই টাসকি খেয়ে গেছি। ও গিয়ে দরজা খুলতেই দেখলাম ওর আম্মু, মানে আমার শাশুড়ি। ও গিয়ে বলল, কি হয়েছে আম্মু? উফ, তুই তো বড়ই কেয়ারলেস মেয়ে রে। কেন, আমি আবার কি করলাম? হ্যাঁ, দেখ তো, জামাইয়ের ঠোঁটের ওখানে কেটে গেছে। তুই এই মলমটা এনে রেখে দিয়েছিস কেন? এটা ওখানে লাগাতে হবে না? সুলতানা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, না মা, আসলে ও নিয়ে এসেছিল, কিন্তু আমি দিতে চাইনি, সেজন্য আবার রেখে এসেছে। আমার কথা শুনে সুলতান আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার শাশুড়ি বলছে, কেন? ও আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে ঘুমাও। কিন্তু এটা দিলে একটু তাড়াতাড়ি সেরে যেত। আচ্ছা দিন, আমি লাগিয়ে নিবনি। তারপর আমার শাশুড়ি ওইটা দিয়ে চলে গেল। তারপর সুলতান ওইটা হাতে করে আমার কাছে এসে বলল, বাহ, খুব ভালো, মিথ্যে বলতে পারো তো। আপনাকেই তো বাঁচালাম, নাহলে আপনাকে তো আপনার আম্মু, না মানে আমার শাশুড়ি অনেক বকা দিত। সেটা বুঝতে পেরেই তো আমি ওটা বললাম। ও তাই বুঝি,
তা এখন এটা লাগিয়ে নাও, তাহলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কোনো দরকার নেই, এটা লাগাতে হবে না, ওটা এমনিতেই ভালো হয়ে যাবে। সুলতান আর জোর করলো না, আর বলল, এখন শুয়ে পড়ো, অনেক রাত হলো তো। কি আপনি ঘুমাবেন না? না কোথাও ঘুমাবে যাবেন? আমি ঘুমানোর পরে। হ্যাঁ যাব তো, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কালকে তো আপনার বাড়িতে ছিলাম, তাই যেতে পারিনি। কি? হ্যাঁ। কোথায় আপনার বয়ফ্রেন্ড? আমিও যাব দেখা করতে, চলেন। আপনাকে যেতে হবে না, আর আপনার লজ্জা লাগবে না? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমরা কি করব। এবার আমার একটু রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। তবে আগেই বলতে পারতেন যে আপনার এমন কেউ আছে। তাহলে কি করতেন? তাহলে আপনাকে বিয়ে করতাম না। কি? তুই আমারই বিয়ে করতি না? তো কাকে বিয়ে করতি বল? আমার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। এবার আমি রীতিমতো অবাক আর নির্বাক দুটোই। এখন আমি বুঝতে পারছি কেন বিয়ের আগে আমাকে এভাবে জ্বালিয়েছে। ওই কলারটা তো ছাড়েন। আর আপনি বললেন বলেই তো বললাম। তুমি বুঝতে পারছো না কেন? আমি তো বলেছি তাই না, যে আমার ভুল হয়ে গেছে। সরি সরি সরি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। তো আমি কি বলবো বলো? হায় হায়, এটা আমি কি দেখছি? সুলতানা কান্না করে দিয়েছে, কিন্তু আমার কলার এখনো ছাড়েনি। আমি কি করব বুঝতে পারছি না। আমার যে ওকে ভালো লাগে না তাও না, কিন্তু ধুর কিসের কিন্তু, যাই করুক না কেন সব তো আমার সাথেই করেছে। আর বউটা তো আমার, তাই না? আমি চোখের কানেগুলো মুছে দিলাম আর বললাম, এত কষ্ট পাওয়ার কি আছে? আমি তো অভিনয় করছিলাম, আপনি যেমন করছেন তেমন। সুলতান আর কিছু বললো না, আমার কলার ছেড়ে এখন আমার জড়িয়ে ধরেছে। আমি এবারে অবাক, কারণ এরকম পরিস্থিতিতে আমি প্রথম। আমার এরকম দেখে সুলতানা বলল, কি একটু জড়িয়ে ধরতেও পারেন না নাকি? হ্যাঁ। হুম। আমি হুম বলতে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলাম। আমায় মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেয়েছে। ও যখন ধরেছে সেই তো আমিও ধরলাম। হায় হায়, আপনারা সবাই শুনে ফেলেছেন। কি লজ্জা, কি লজ্জা। তবে ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু। তখনই সুলতানা বলল, চলো এখন আদর করবে, বাসর রাতে কিছু করনি। কি করব? হুম। রোম্যান্স করব। এই বলে সুলতানা ধাক্কা দিয়ে আমায় খাটে শুয়ে দিল, আর আমার বুকের উপর বসে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুরতে বের হলাম একা একাই। তারপর দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা আমার বাসায় না মানে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবার শেষ করে সবার সাথে গল্প করে তারপর আর কি রুমে গেলাম। গিয়ে দেখি বউটা আমার মুখ ফুলিয়ে বসে আছে, সেই বাসর রাতে যেভাবে বসেছিল সেইভাবে। আমি রুমে যেতে এসে আমার পায়ে সালাম করলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আজকে তো বাসর নয়। তো কি হয়েছে? প্রথম দিন তো আর বাসর হয়নি, তবে গতকাল হয়েছে, আজও হবে, প্রতিদিন হবে। আজকে আর ছাড়ছি না। হুম। বলে আমার উপর হামলা শুরু। এখান থেকে শুরু হলো পারভেজ আর সুলতানার দুষ্টু মিষ্টি প্রেমের রোমান্টিক সংসার। সবাই দোয়া করবেন 10-12টা গুড়া গুড়া যেন হয়, ফুটবল খেলার টিম তৈরি করতে যেন পারে। গল্প তো অনেকে চুপচাপ শুনলেন, এখন তো বলেন পুরো গল্পটা কেমন লাগলো। খুব শীঘ্রই আসছে নতুন আরও একটি গল্প।